অন্যদিকে কালীঘাটে দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতে আইটি রেড। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কুমার সাহার গ্রিক চার্চ রোড আবাসনের তল্লাশি। কুমার সাহার ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদের পর তৃণমূল নেতার অফিসে গেলেন আইটি আধিকারিকেরা। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এই তল্লাশি অভিযান সম্পর্কে কি জানতে পারছো? এবং এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি তৃণমূল কর্মী সমর্থকেরা জড়ো হয়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। দেখো, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কুমার সাহার অফিস, যেখানে এখনো পর্যন্ত আয়কর দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা সেখানে কিন্তু অভিযান চালাচ্ছেন। কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখিয়েছি, একই পাড়াতে তার যে ফ্ল্যাট রয়েছে, তার যে আবাসন রয়েছে, আজকে একই সময় সেখানে একটি টিম সেখানে যায় এবং সেখান থেকে প্রায় 4 ঘন্টা তথ্য তল্লাশ করার পরে কুমার সাহার ফ্ল্যাট থেকে আইটি যারা আধিকারিকরা রয়েছেন সেখান থেকে নথিপত্র নিয়ে তারা বেরিয়ে গিয়েছেন। কিন্তু তার অফিসে এখনো পর্যন্ত কিন্তু অভিযান চালানো হচ্ছে। কি কারণে আয়কর দপ্তরের তরফে এই অভিযান সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমরা জানি যে আজকে একযোগে দেবাশিস কুমার মেয়র পরিষদ ছিলেন, যিনি তার বাড়িতে এবং তার নির্বাচনী কার্যালয়তে এই জমি কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়তে যে অভিযান চালানো হচ্ছে এবং একই সঙ্গে আইটির একটি টিম এখানে আসা, ফলত এই দুটো তদন্তের মধ্যে কোনো রকম সংযোগ রয়েছে কিনা সেটা আপাতত আইটির তরফে সরকারি বা অফিসিয়ালি জানানো হয়নি। তবে আমরা যেটা দেখলাম যে কিছুক্ষণ আগে প্রায় 3টি গাড়ি বেরিয়ে যাচ্ছিল, সেই সময় কুমার সাহার যারা সমর্থনে যারা এখানে এসেছিলেন তারা প্রায় গাড়ির সামনে বসেছিলেন, তারা কোনো রকম গাড়ি বাধা দেননি। আইটির আধিকারিকেরা সেখান থেকে বেরিয়ে যান এবং গোটা এলাকাতে কিন্তু সেন্ট্রাল ফোর্স মোতায়েন ছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই বাড়ি থেকে বেরিয়ে গেল তার যে অফিস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই যে 3A যে অফিস রয়েছে তার ভেতরে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে মজুদ রয়েছেন এবং ভেতরে আইটির যারা আধিকারিক রয়েছেন প্রায় 4 ঘন্টা যাবত সেখানে তারা তথ্য তল্লাশ করছেন। কিছুক্ষণ আগে একটি ট্রলি ব্যাগ নিয়েও একজন আইটি আধিকারিক তাকে ভেতরে যেতে দেখা হলো এবং যেটা আমরা আইটি সূত্রে জানতে পারছি যে এখানেও কিন্তু তদন্ত প্রক্রিয়া তা প্রায় শেষ হয়ে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে নথিপত্র যা তারা পেয়েছেন সেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হবে। ফলত কি কারণে এখানে আইটি রেড হলো সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি বা সরকারিভাবে না জানানো হলো। এর সাথে কোনো যোগসূত্র দেবাশিস কুমারের বাড়ি এবং তার যে নির্বাচনী কার্যালয়তে যে আইটি যে কারণে এই জমি বিতর্কের কারণে যে আর কি তারা রেড চালাচ্ছেন বা অভিযান চালাচ্ছে তার কোনো সূত্রপাত রয়েছে কিনা, কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটা কিন্তু আইটির তরফে এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে যেটা তোমাকে বললাম, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা দুটো জায়গাতে রেড করা হয়েছিল। কুমার সাহার বাড়িতে, সেখান থেকে আইটি বেরিয়ে গেল, তার যে অফিস রয়েছে তার ঠিক ফ্ল্যাট থেকে কয়েকশো মিটার দূরে সেখানে কিন্তু আইটির আধিকারিকেরা রয়েছেন এবং সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক রয়েছেন বা যারা জওয়ানরা রয়েছেন তারা সমস্ত জায়গাতে এন্ট্রি ও এক্সিট পয়েন্টে সেখানে তারা মজুদ রয়েছেন যাতে কোনোভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধন্যবাদ সুকান্ত। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূল নেতার অনুগামীরা। খবর পেয়ে আবাসনের নিচে জড়ো হন তারা এবং চলে বিক্ষোভ। কুমার সাহার ফ্ল্যাটের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা যারা এখানে প্রবেশ করেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গিয়েছেন এবং সেই যে ভিড় ছিল তা এতক্ষণ ধরে এখানে কার্যত গাড়ি ঘিরেছিল তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরে যাচ্ছে। সরাসরি কথা বলে নেবো, আপনারা এখানে দীর্ঘক্ষণ ছিলেন, ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা তারা কি বেরিয়ে গেল? ইনকাম ট্যাক্সের আধিকারিকরা বেরিয়ে গেল। 65 দিন মাননীয় কুমার শাহ মানুষের সঙ্গে থাকে, গরিব মানুষের পাশে থেকে কাজ করে, তার প্রমাণ। আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার অহংকার মমতা ব্যানার্জির লড়াকু সৈনিক, তার বাড়িতে ইডি সিবিআই রেড হবে না? আপনারা তো জানেন এটা বাধ্য হবেই, তার কারণ ওদের কাছে এজেন্সি আছে, ইডি সিবিআই মিলিটারি ফোর্স প্যারামিলিটারি সব আছে, আমাদের কাছে কিছু নেই। যারা আধিকারিক ছিলেন তারা কিন্তু বেরিয়ে গেলেন এখান থেকে এবং এখনো তার যে অফিস রয়েছে অ্যাপার্টমেন্টের ঠিক পিছনের দিকের অংশ সেইখানে কিন্তু ইনকাম ট্যাক্সের আধিকারিক তারা সেখানে রয়েছেন। সব মিলিয়ে এখানে প্রচুর জমায়েত হয়েছে এবং তারা ধীরে ধীরে কিন্তু এখান থেকে গাড়ি বেরোনোর সময় কোনো রকম বাধা দেননি এবং ইতিমধ্যে এখান থেকে কিন্তু কুমার সাহার বাড়ির সামনে থেকে বা ভেতর থেকে আইটির যারা রয়েছেন তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। নন্দীগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক, বর্তমানে পাঁশকুড়া পশ্চিমের বিদায়ী বিধায়ক, কিন্তু এখন আর দল তার খোঁজ নেয় না। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নন্দীগ্রাম আন্দোলনের সন্তানহারা ফিরোজা বিবির গলায় এক রাস অভিমান। নন্দীগ্রাম আন্দোলনের সময় খবরের শিরোনামে উঠে এসেছিলেন শহীদের মা ফিরোজা বিবি। নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছিল তার ছোট ছেলের। তৎকালীন বিরোধী দল, বর্তমানে শাসক দল, ফিরোজা বিবিকে শহীদের মা আখ্যা দিয়ে তাকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন এখান থেকে 2009 লোকসভা ভোটের আগে এবং সেই উপনির্বাচনে তিনি জয়ী হন। আপনি প্রত্যক্ষ রাজনীতি করেন এখন? আর এখন আমি কাজ শেষ হয়ে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে। আমি তো তখন টিকিটও চাইনি আর দাঁড়াতেও চাইনি। আমাকে তখন দল ভালো মনে করে ছেলে দিয়েছিল, আমি সসম্মানে উত্তীর্ণ হয়েছিলাম। তারপরে আমাকে আবার পাঁশকুড়াতে পাঠালেন 16 সালে। পাঁশকুড়ার সেই টিকিট চাইনি আমি, তাতেও দিলেন। 2016তে দিয়ে তারপরে আবার 2021-এও দিলেন।
তারপর 2026 যা পড়লো তার একেবারে আমি অচল হয়ে গেলাম। আর দলেরও কোনো যোগাযোগ নেই, আর আমার কোনো কদরই নেই। এখন এই যে আপনি অসুস্থ অবস্থায় রয়েছেন, এখন দেখভাল করে দল? দল এমন দেখভাল করে যে খোঁজ খবর নেয়নি। মানে আপনার সম্পর্কে জিজ্ঞাসাও করে না কেমন আছেন না আছেন? না, কে জিজ্ঞেস করবো? আপনার এখন হাঁটতেও কষ্ট হয় নাকি? হ্যাঁ, আমি তো যেতে হাঁটি, ওয়াকার নিয়ে হাঁটি। আর রাজনীতি করতে পারছেন না যখন, তখন কি আপনি যোগাযোগ করেছিলেন দলের সঙ্গে, যে দল যোগাযোগ করলো না? আমি মানে সরাসরি দিদির কাছে যেতে পারিনি, তবে নেতৃত্বদের কাছে গেছি। ওনারা বলেছেন তুমি দিদির সঙ্গে কথা বলো। আমি তো দিদির কাছে যেতে পারছি না, দিদির কাছে বারে বারে চিঠি দিয়েছি, তার কোনো উত্তর নেই। এখানে নন্দীগ্রামেও তো তৃণমূল কংগ্রেস আছে, তারাও খবর নেয় না? না, আপনার এটাকে পীড়া দেয় না, কষ্ট দেয় না যে যাদের জন্য আপনি এতটা করলেন, ছেলেও হারালো, ওরা একসময় আপনাকে খুব গুরুত্ব দিল, আজকে একেবারে ভুলে গেল? আর পীড়া দিলেও করবো কি, আমার ভাগ্যে ছিল। হসপিটালে থেকে এলাম, কোনো খোঁজ খবর নেই দলের। এখন আপনার কি কখনো মনে হয় যে সেই সময় তৃণমূল করে যাওয়া, এই সমস্ত করাটা সে সময় ভুল ছিল? আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় সে সময় ভুল ছিল না। সে সময় জমি জায়গা বাঁচানোর জন্য মানুষ বেরিয়েছিল, আমিও বেরিয়েছি তখন। যে সম্মান, যে সহযোগিতা যা পাওয়া উচিত ছিল এই সময়ে এসে, অসুস্থ অবস্থায় এসে, সেইটা আর পাওয়া গেল না। আমার দরকারও নেই কিছু, আর কি বলবো। আপনার অভিমান হয়েছে? না না, কারোর সঙ্গে অভিমান করে কি মাটিতে হাত ঢেলে খাওয়া যায়? আমার অভিমান ভাঙাবে কে? ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, তার আগে চলছে জোর কদমে প্রচার। কিন্তু এই গরমে কি খেয়ে ফিট থাকছেন হাবড়া তৃণমূল প্রার্থী, নিজেই জানালেন এবিপি আনন্দকে। দুর্নীতির মামলায় 1 বছরেরও বেশি সময় জেলে ছিলেন। জামিন পাওয়ার পর বছর ঘুরতেই শটান ভোটের ময়দানে হাবড়া তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের তাই দম ফেলার ফুরসত নেই। সাত সকালে ভাত মাছ, তারপর আদা জল খেয়ে নেমে পড়েন প্রচারে। আমি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, অল্প ভাত খেয়েছিলাম সকালবেলায়, একটু কোনো জায়গায় মাছ, সেই 50 গ্রামের মতো মাছ একটা খাই। পরিশ্রম করতে হবে, লোড নিতে হবে, হালকা খাবারটা সব থেকে ভালো। হাবড়া তৃণমূল প্রার্থীর রোজকার রুটিনে তেমন হেরফের হয় না। সকালে প্রচার, বেলায় বৈঠক, তারপর খাওয়া দাওয়ার জন্য ছোট্ট ব্রেক, বিকেলে আবার প্রচার। দুপুরে পাতে থাকে চিড়ের পোলাও বা সুজির পোহার মতো হালকা খাবার, তবে রাতে ভরপেট খাবার না হলে চলে না। ডিনারে জ্যোতিপ্রিয় মল্লিকের পছন্দ ভাত অথবা রুটি, সঙ্গে থাকে ডাল, সবজি, মাছ। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। উত্তর 24 পরগনা জেলা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত পরিশ্রম কেন করতে হবে? আপনি তো অনায়াসে জিতে যাবেন। না, জিতবো তো নিশ্চয়ই, কিন্তু পরিশ্রমটা করার একটাই কারণ হচ্ছে যে মানুষের কাছে একবার রিচ করা, পৌঁছে যাওয়া। আমার মানুষের কাছে যোগাযোগ প্রচণ্ড আমার হাবড়াতে, কারণ আমি হাবড়ায় সপ্তাহে 5 দিন এসে হাবড়ায় আসি, সপ্তাহে 5 দিন আসি। শনিবার রোববার তো আমাকে পাবেনই, এর মধ্যে আবার 3 দিন এক্সট্রা পাবেন আমাকে। কিন্তু আমার সবথেকে ব্যাপার যে যাদের সাথে যোগাযোগ তো আমার প্রতিদিন। আমি চায়ের দোকানে যেয়ে বসি, আমি মুদিখানা দোকানে বসি, না আমার কোনো চাপ নেই। হাবড়াতে আমি এখন দ্বিধাহীন কোনটা বলতে পারি। যদি বলেন যে আমি সংখ্যাটা বলতে পারবো না, যে সংখ্যাটা আমি তো জ্যোতিষী নই, সংখ্যা গুণে বলে দেবো, কিন্তু হাবড়ায় আমি বিপুল মার্জিনে জিতব। 2023 সালের 27শে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2025-এর 15ই জানুয়ারি ইডির বিশেষ আদালত জামিন দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তিনি হাবড়া তৃণমূল প্রার্থী। ভোটে কি বাজিমাত করতে পারবেন, জানা যাবে 4 মে। শোভনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।